নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো উপন্যাসের 9ম পর্ব। 2-4 দিনের আলাপেই শিবনাথ রমেশ রায়ের ঘনিষ্ঠ হয়ে পড়ল এবং কথাবার্তা বলে বুঝতে পারল আসলে লোকটি খারাপ না, কর্মঠ, মিতব্যয়ী এবং ভবিষ্যৎদর্শী। এক কথায় সাবধানী লোক। লোকে রমেশ রায়কে চামার বলে কারণ সে সিনেমা দেখে না, মদ খায় না, সিগারেট ছোঁয় না, নানাভাবে পয়সা রোজগার করে এবং লোকটা নিরস। আমার কোনো স্বাদ আহ্লাদ নেই, বুঝলেন মশাই। শত্রুরা তাই ঠাউরে নিয়ে রাত দিন দুর্নাম গাইছে। শত্রু কারা শিবনাথকে প্রশ্ন করতে হলো না। রমেশ রায় আঙুলের মাথা ধরে ধরে তাদের নাম বলে গেল। পাঁচু ভাদুরী, বিধু মাস্টার, ডাক্তার, কে আমার শত্রু না মশাই? বলে বেড়াচ্ছে আমি রায় সাহেবের দালাল। আরে শালা, তোরা যে এই কথাটা বলিস, পারিজাত 1 মাস আমার ঘর ভাড়া মাপ দিয়েছে, তোরা বলতে পারিস? টেবিলের ওপর জোরে কিল বসিয়ে রমেশ রাগ প্রকাশ করল। আমি আমার নিজের চেষ্টায় মাথার ঘাম পায়ে ফেলে দাঁড়িয়েছি। আমি কি মাথা বিক্রি করে দেবার পাত্র রায় সাহেব, তস্যপুত্র পারিজাত বা তস্যমহিষী দীপ্তি রায়ের কাছে? বলুন তো। কিছু না বলে শিবনাথ হাঁ করে রমেশের মুখের দিকে তাকিয়ে রইল। রমেশ ঘাড় নেড়ে নেড়ে বলল, হ্যাঁ, কর্তারা মাঝে মাঝে ডাকেন। এস্টেটের কোথাও গন্ডগোল বাঁধলে ডাকিয়ে 2-1 কথা বলেন, চুপ করে শুনি। কখনো যদি বুঝি কাজটা করা ভালো, করতে বলি। ভালো না দেখলে নিষেধ করি। এবং দেখা গেছে আমার কথা মতো কাজ করে রায় সাহেবের ছেলে লাভবান হয়েছে। গোড়ায় আমাকে দিয়ে উপকার পেয়েছে বলে এখন আর ছাড়তে চাইছে না। সব কাজে আমার ডাক, সব বিষয়ে রমেশের পরামর্শ। একটু থেমে রমেশ বলল, চিংড়িঘাটার মোড়ে বরফ কলটা বসাবার কথা আমিই বলেছিল। দেখুন সেই কারখানায় আজ বছরে কত টাকা লাভ হচ্ছে। তাই তো বলছিলাম মশাই, রাজা জমিদার আমার কথা শোনে, তোরা পরামর্শ নিবি কেন? আমার কথা শুনলে আজ অমলের এই দুরবস্থা হতো কি, একবার চিন্তা করে দেখুন। তা তো বটেই। গম্ভীর হয়ে শিবনাথ ঘাড় নাড়ল। ছেলেটা একটু কেমন যেন জেদি, একরোখা। বেরিয়ে যাবে কাল সকালে জেদ। রমেশ গলায় একটা শব্দ করল। কাল বুঝি? তার আগেই রমেশ শেষ করল। দারোয়ান পাঠিয়ে পারিজাত ঘর থেকে জিনিসপত্র টেনে বার করে অমলকে ওঠাবে। বিকেলে 10 নম্বরে নতুন ভাড়াটে আসছে। শিবনাথ কথা না বলে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। ইচ্ছা ছিল কিছু টাকা দিয়ে আপাতত সরকারকে বুঝিয়ে বলবো, থাক, এখন তুলে কাজ নেই। এই দুঃসময় কোথায় গিয়ে বেচারা আবার ঘর খুঁজবে? তাও অনেক টাকার ধাক্কা। বরং এখানকার ভাড়াটা আস্তে আস্তে ও দিয়ে দিতে পারবে। কিন্তু মশাই। রমেশ একটু থামল, থেমে পরে আস্তে আস্তে বলল, কিন্তু কোন ভরসায় ওর হয়ে বাড়ি ভাড়ার টাকা দিতে যাব? তা তো ঠিকই। শিবনাথ ঘাড় নাড়ল। তোর চাকরি নেই, অথচ বইয়ের চাকরি হয়ে গিয়েছিল। ও আর বলতে হতো না। রাত দিন মেয়ে নিচ্ছে এখন গেঞ্জির কলে। বাড়ির কাছেই ছিল, আর রাজ্যের মেয়ে এসে ঢুকছে। তোর বইয়ের চেয়ে ঢের শিক্ষিত ভালো ভালো ঘরের মেয়েরা সব আসছে। কি করবে মশাই, পেট তো আগে। অল্প হেসে শিবনাথ বলল, কনজারভেটিভ অর্থাৎ গোঁড়া মন। শিক্ষার অভাবেই আমাদের দেশে অমলের সংখ্যা আজও বেশি। আমার তো মশাই, যখন আপনার স্ত্রী কাজে বেরোয় দেখে এত আনন্দ লাগে। ও হয়ে যাবে। হাসিটাকে না নিভিয়ে শিবনাথ বলল, যত দেশ শিক্ষিত হবে এইসব আপত্তি, বাধা, ভয় কমতে থাকবে। আগের তুলনায় এখন ঢের বেশি মেয়েরা বাইরে বেরোচ্ছে, কাজ নিচ্ছে। এখন ঘর বলে ঘর, গাছতলায়ও তোমার জায়গা হবে না। আর গাছতলায় থাকলেও বা খাবে কি? পেটের আগুন তো সতীর্থ শোনে না। কড়িকাঠের দিকে তাকিয়ে রমেশ বলতে লাগলো, আমার চায়ের দোকানের পাওনা 20 টাকা আমি আগে উসুল করব কাল সকালে। দারোয়ান এসে জিনিসপত্র টেনে বার করার আগে
আমি অমলের ঘরে ঢুকে থালাটা, গ্লাসটা, কড়াই, ডেকচি, হাতা, খুন্তি যা হাতের কাছে পাওয়া যায় নিয়ে নেব। আর আছেই বা কি ছাই ওর ঘরে? সব মিলিয়ে 20 টাকার সামগ্রী হবে না। গিন্নি কাল আমায় বলছিল, আমি তো বেশিক্ষণ ঘরে থাকি না, মেয়ে ছেলেরাই টের পায় পাশের ঘরে কি খায়, আর সেই খাওয়া কলা পাতায় সারে কি রূপোর বাসনে। আমার তো মনে হয় অ্যালুমিনিয়ামের 2-1খানা বাসন ছাড়া আর কিছু নেই। তামা কাঁসা পাবো না। শিবনাথ রমেশের মুখের দিকে তাকিয়ে রইল। তা আপনি একবার দেখা করুন, বেশ ভালো লোক, কথায় বলে চাটে পাট, বড় মানুষের সঙ্গে থাকা ভালো। অর্থাৎ এতক্ষণ পর রমেশ শিবনাথকে উপদেশ দিতে আরম্ভ করল। শিবনাথ একবার গিয়ে পারিজাতের সঙ্গে দেখা করুক, ভালো লোক। তাছাড়া কার বাড়ি জমিদার ওরা, অনেক কিছুর ওপর হাত রাখে, অনেকের সঙ্গে জানাশোনা, হয়তো খুব সহজেই শিবনাথের একটা সুবিধে করে দিতে পারবে। শিবনাথ মৃদু ঘাড় নাড়ল। না, রমেশ আজ বিকেলে চায়ের দোকানে ডেকে এনে শিবনাথকে উপদেশ দিচ্ছে বলে তার রাগ হলো না। তার দুঃখ একটু লজ্জাই করছিল। এখানে আসতে না আসতে যে কদিনের মধ্যে জানাজানি হয়ে গেল, প্রায় সবাই শুনল শিবনাথ বেকার, এবং এটা হয়েছে রুচির জন্য। আজ স্ত্রী সন্তুষ্ট 50টা টাকা হাতে তুলে দেওয়াতে। কাল সকালের ব্যাপারটা খারাপ হয়েছে। ও মাসে তোমার সুবিধে না হলে আমি চলে যাব দিদির কাছে। রুচি রাগের বশে কথাগুলো বেশ জোরে বলেছিল। কত জোরে বলেছিল শিবনাথ খেয়াল করেনি, এখন বুঝছে। আমার তো জানবার কথা নয়। কাল রাত্রে আগুন দেখে ঘরে ফিরে গিন্নি বলছিল 12 নম্বর ঘরের ভদ্রলোকের চাকরি নেই। রমেশ শিবনাথের চোখের দিকে তাকালো, তাকিয়ে হাসল। আমিও তৎক্ষণাৎ উত্তর দিয়েছি গিন্নির কথায়। 12 নম্বর ঘরের বাবুর চাকরি থাকা না থাকা প্রশ্নের মধ্যে আসে না, কেননা তাঁর স্ত্রী গ্র্যাজুয়েট, এ বাড়ির সব মেয়ের চেয়ে শিক্ষিতা, এবং একটা স্কুলে চাকরিও উনি করছেন। শিবনাথ কথা বলল না। অবশ্য শিবনাথের ভালো লাগলো তার এবং তার স্ত্রী সম্পর্কে রমেশ রীতিমতো একটা শ্রদ্ধার ভাব রেখে কথা বলছিল। বাড়ির আর 5 জন সম্পর্কে কি তাচ্ছিল্য ভরে সে এতক্ষণ নানান রকম কথা বলেছে শিবনাথ শুনেছে, শুনতে হয়েছে। কেননা রুচির বুদ্ধির দোষে রমেশ শিবনাথের বেকার অবস্থা জেনে তার প্রায় পেটের মধ্যে ঢুকছিল। মেয়েটির কত বয়স, ব্যাংকে কি তার কোনো অ্যাকাউন্ট আছে, লাইফ ইন্স্যুরেন্স কিছু করা আছে কি, যদি না করে থাকে বেলেঘাটায় তার এক বন্ধু আছে, একটা বড় কোম্পানির এজেন্ট। শিবনাথ যদি ইচ্ছা করে তো তাকে দিয়েই কাল রমেশ একটা পলিসি করিয়ে দিতে পারে। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কাল কথা দেবে বলে শিবনাথ অল্প হেসে মাথা নেড়েছে। সেদিকে আর বিশেষ মনোযোগ না দিয়ে তারপরই রমেশ তুলেছে এ বাড়ির 8-10টা পরিবারের কথা। কার কত আয়, কে কি হালে চলছে, আর একটা পরিবার ধাঁ করে ডুবল বলে। বছর বছর মুখ বাড়ছে, উপার্জন করার লোক নেই। বিধু মাস্টার মুখ ফুটে কিছু বলে না, কিন্তু রমেশের সন্দেহ আছে দরকার হলে মেয়েগুলোকে কাজে পাঠাতে রাজি হবে কিনা মাস্টার। কেবল সরস্বতী সরস্বতী করছে, ওদিকে তো নুন লঙ্কা পোড়া ভাতও নিয়মিত জুটছে না। আর ওই খেয়েই বা কোন ছেলে মেয়ে জজ ম্যাজিস্ট্রেট হয়েছে রমেশের জানা নেই। দুবেলা যা হোক জুটছে, আরও কিছুদিন টিকতে পারে, কিন্তু একেবারেই আর ভরসা নেই 5 নম্বর, 10 নম্বর আর 11 নম্বর ঘরে। শিবনাথ ঘরের সঙ্গে চেহারাগুলো মিলিয়ে দেখল। কে গুপ্ত, বলাই, অমল। কে গুপ্ত ও বলাই সম্পর্কে সংক্ষেপে সেরে রমেশ অতক্ষণ দীর্ঘ বক্তৃতা করল অমল সম্পর্কে। আচ্ছা, আমি এখন উঠি। চা খাওয়া বেশ কিছুক্ষণ শেষ হয়েছে। আগের 1 পেয়ালা চায়ের দাম, এখনকার পয়সা টেবিলের ওপর রেখে শিবনাথ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ক্যাশ বাক্সের সামনে পিতলের রেকাবিতে রমেশ মৌরি রেখে দিয়েছে। চিমটি কেটে খানিকটা মৌরি তুলে মুখে ফেলে দিয়ে শিবনাথ অল্প হাসল। ওয়াইফের সঙ্গে কনসাল্ট করে দেখি, আপনার বন্ধুকে দিয়ে একটা পলিসি করাবার ইচ্ছা আমার আছে। ছি 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 ছি, যেন বেশ লজ্জিত। জিভের আধখানা বার করে তাতে একটা কামড় বসিয়ে রমেশ বলল, আমি আজই এখনই গিয়ে মিসেসকে বিরক্ত করতে বলবো না। তাছাড়া তিনি এখন খেটে খুটে ফিরছেন, অত ব্যস্ত হবার কিছু নেই। আজ কাল পরশু সুবিধা মতন নিজেদের মধ্যে পরামর্শ করে
আমায় একবার একটু জানালেই হবে। আমি অমিয়কে খবর দেব, পলিসি করে দিয়ে যাবে। ডাক্তারের ফি এখন আপনার কাছ থেকে নেবে না, ওয়েট কম থাকলে চালিয়ে নেবে। আর বয়স 5 বছর কমিয়ে ও আপনার প্রিমিয়াম রেট নিচুতে নামিয়ে দেবে। ছানু এজেন্ট মশাই, 15 মিনিটে ফলস হরোস্কোপ তৈরি করিয়ে দেয়। আচ্ছা, আমি মনে রাখব। শিবনাথ মাথা নাড়ল। রমেশ বলল, ইন্স্যুরেন্স একটা দুটো করে রাখা ভালো। যা দিনকাল, যা আমাদের আয়ু, তাছাড়া সবাইকে তো বললে হয় না, সকলের পিছনে ছুটে লাভও নেই। অমিও তো এ তল্লাটের আশা একরকম ছেড়েই দিয়েছে, বলছে সব ছাগল কুত্তার দল, খেয়ে বাঁচে না, তা প্রিমিয়াম চালাবে কি করে? এসব হাঁটু ভাঙা কেস অমিও আজকাল আর হাতে নিতে চায় না, গোড়ায় নিয়ে অনেক ঠকেছে। শিবনাথ বলল, আচ্ছা আমি চলি। রমেশ বলল, আর একবার আপনি পারিজাতবাবুর সঙ্গে দেখা করুন। আমার তো মনে হয় খুব শিগগিরই আপনার কোথাও একটা উনি জুটিয়ে দিতে পারেন। আচ্ছা। শিবনাথ হেসে ঘাড় নাড়ল। না, কারো কারো ধারণা ওরা বড় লোক, আমাদের কিছুতেই নেই, বরং দেখা করলে সম্মান রাখবে না। মশাই সেই টাইপের লোকই নন পারিজাত, কি তার বাপ কি পারিজাতের স্ত্রী। চমৎকার লোক। শিবনাথ চুপ করে রইল। তাছাড়া পান থেকে চুন খসেছে। আমায় রায় সাহেবের পরিবারের লোক চেয়ারে বসতে বলেনি, ব্যাস হয়ে গেল। শালা ক্যাপিটালিস্ট, শালা দাম্ভিক ইত্যাদি। রমেশের কথা বলার ধরন দেখে শিবনাথ আর একবার হাসল। কথায় বলে কি না, উপকারীরে বাঘে খায়। রায় সাহেব ঘর দিয়েছে, সস্তায় থাকতে বললে 1 মাস 2 মাস ভাড়া তিনি মাপ করেছেন, এমন নজিরও আছে। আর 2-3টে কারখানা, এত বড় একটা দোকান, সুযোগ পেলেই এ পাড়া ও পাড়ার লোককে কাজ দিচ্ছেন। এই তাঁরাই হলেন গিয়ে সবচেয়ে খারাপ, অধার্মিক। সারাদিনই তো বাড়িতে জটলা পাকানো হয়। ইলেকট্রিক নেই, আর একটা কল বসছে না, অথচ মাস মাস ভাড়াটি আদায় করতে সরকারকে পাঠিয়ে দিচ্ছে। নরকে যাবে বাপ ছেলে। মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে যারা বড় লোক, তারা কুষ্ঠ হয়ে মরে, যক্ষায় মরে। শোনেননি অমলের লাফালাফি, বলায়ের হুঙ্কার? হ্যাঁ শুনেছি, পরশু রাত্রে যখন ভাড়া আদায় করতে মদন ঘোষ এসেছিল। তা শুনবেন বই কি, আপনিও তো 12 ঘরের 1 ঘর। রমেশ চিবুক নাড়ল। সেই জন্যেই বলছিলাম খুব ভালো লোক। লোকেরা নিজেদের অভাবের জ্বালায় তাদের নামে বদনাম দেয়, গালিগালাজ করে। আসলে লোক খুবই ভালো। না, আমি দেখা করব। তাঁরা চাইছেন আপনাদের মতো শিক্ষিত জ্ঞানীগুণী লোকেদের আস্থানা গড়ে উঠুক এখানটায়, যারা ভদ্র, যারা মার্জিত। তখন বাড়িও ইমপ্রুভ করবে। তা তো করবেই। শিবনাথ একবার দরজার দিকে তাকালো। মান সম্মান। রমেশ এবার নিজের মনে কথা বলল। মাস্টারের ফ্যামিলিটার কি হাল দাঁড়িয়েছে দেখেছেন? ছেলেগুলোর পরনে একটা ছেঁড়া প্যান্টালুন ছাড়া দেখি না। আর মেয়েগুলো কি পোশাক পরে স্কুলে ছোটে দেখেন তো রোজই। তবু স্কুলে পাঠানো চাই, নইলে সম্মান থাকে না। 2 দিন পর যে রাস্তায় দাঁড়াবে, তাই আমি দেখছি। দেওয়ালের দিকে চোখ রেখে রমেশ এমনভাবে বলল যেন সে আবার জরিপ করেছে এ বাড়ির এক একটি পরিবারের অবস্থা। মাস্টারের জন্যে আমারও কষ্ট হয়, শিবনাথ বলল। ছেলেটাকে নাকি বলছিল আনাজ বিক্রি করতে শিয়ালদায় গিয়ে, রাজি হয়নি। হবে কি করে, যেমন ট্রেনিং পাচ্ছে ঘরে। কেন, তাঁর স্ত্রী? হ্যাঁ, বাড়ির লক্ষ্মীমণি। তিনি বছরের পর বছর হাসপাতালে যাচ্ছেন, আর খান কি না খান গ্রাহ্যি না করে বাচ্চাগুলোকে কবিতা আওড়াতে শেখাচ্ছেন হাট্টিমাটিম টিম। ভালো না, এরকম আউটলুক রাখা নির্বুদ্ধিতা, গম্ভীরভাবে বলল শিবনাথ। তাছাড়া বড় মেয়ে দুটোর মাথায় কিছু নেই। আমি বলছিলাম একদিন মাস্টারকে ডেকে, দিন ঢুকিয়ে এ পাড়ার কারখানায়। এখানে ঢোকাতে লজ্জা করে, ও পাড়ার মোজার কলে ঢুকিয়ে দিন। রাজি হয়নি বুঝি? বলল গিন্নি বারণ করেছে। মূর্খ, অস্ফুটে বলল শিবনাথ। তারপর যেন কল্পিত বিধু মাস্টারকে অনুকম্পা করছে এমনভাবে দেওয়ালের দিকে তাকিয়ে বলল, আমাদের দেশের লোকেদের মধ্যে এখনো অনেক গলদ আছে। সেই জন্যই তো স্বাধীনতা পেয়েও আমরা উঠতে পারছি না, জাতির অগ্রসর নেই।
বলে শিবনাথ রমেশের দিকে তাকিয়ে একটু অবাক হলো। রমেশ হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে আছে, তার কথা শুনছে না। যে প্রসঙ্গ চলছিল তার সঙ্গে আর তার সম্পর্ক নেই যেন। শিবনাথ তৎক্ষণাৎ দরজার দিকে চোখ ফেরাতে কারণটা বুঝল। বেবির চুল ধরে ওকে হিড় হিড় করে টেনে নিয়ে এসেছে ক্ষিতিশ দোকানের মধ্যে। ক্ষিতিশের আর এক হাতে একটা থলে, থলের ভিতর চাল কি ডাল আছে বোঝা যায়। হাত দিয়ে মুখ ঢেকে বেবি ফুপিয়ে কাঁদছে। ক্ষিতিশ দাঁত মুখ খিঁচিয়ে চিৎকার করে উঠল, চুপ কর হারামজাদি, কাঁদবি তো লাথি মেরে মাথার খুলি উড়িয়ে দেব। কি ব্যাপার? রমেশ চট করে উঠে দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ায়। ব্যাপার তেমন কিছু না, যেন খুব বিরক্ত হয়ে ক্ষিতিশ তার দাদার কথার উত্তর দেয়। তৃতীয় ব্যক্তি শিবনাথ উপস্থিত, তাতে তার গ্রাহ্য নাই। গলা বড় করে সে ঘটনা বলল। ক্ষিতিশ যে থলেটা ধরে রেখেছে তার ভিতরে চাল 2.5 সের, তার বেশি হবে না ক্ষিতিশ বলছিল। কিন্তু বেবি বলছে এখানে 3 সের চাল আছে। সে ভালো করে ওজন দেখে এনেছে। হ্যাঁ, ধাপার বাজারে কেনা চাল। দোকানির দাঁড়িপাল্লার দোষে ওজন কমতে পারে, ধাপার বাজারে ওজনে কম ওঠে। বেবি প্রতিবাদ করতে গিয়ে ক্ষিতিশের কাছে ধমক খেয়েছে এবং ক্ষিতিশ তার চুল ধরেছে। কেননা সময় মতো রেশনের চাল ধরতে পারেনি বলে ক্ষিতিশ বেবিকে ব্ল্যাকে চাল আনতে ধাপার বাজারে পাঠিয়েছিল। সেখানেও সে চুরি করল। যাক, যা হবার হয়েছে। রমেশ ব্যাপারটা মিটমাট করতে চেষ্টা করল। অভাবের সংসার, বাপটা তো অকম্মার ঢেঁকি, মুদির দোকানের সামনে বসে রাত দিন আড্ডা দেয় দেখি। তা করবে কি? কথায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়। হাজার হোক মানুষের পেট তো, কত আর না খেয়ে থাকবে? চাল চুরি করুক কি আধ সেরের পয়সা গাপ মারুক, একটা কিছু করেছে। আর কোনোদিন করবে না, এখন আবার ভালো করে বলে দে। বলে রমেশ লাল চোখে বেবির দিকে তাকালো। কে গুপ্তর মেয়ে মাটির দিকে তাকিয়ে আছে, চোখ আর হাত দিয়ে ঢাকা নেই এখন। তাই শিবনাথ চোখের চারধারে জলের দাগ দেখতে পেল, যেন বেবি অনেকক্ষণ কেঁদেছে। ক্ষিতিশোর চুল থেকে মুঠি আলগা করেছে, কিন্তু মুখের কর্কশ ভাব দূর হয়নি। না না, আমি আজই দূর করে দেব। চা চিনি বা দোকানের একটু কেরোসিন চুরি করে একদিন ক্ষান্ত ছিল, এখন মূল জিনিস পয়সা চুরি আরম্ভ হয়েছে। চালাকি, চুরি। সময় পাই না। মাসের 20 দিনই আমাকে ব্ল্যাকে চালটা গমটা আনতে হচ্ছে। আর এই করে যদিও সেই সব থেকে পয়সা খায়, তো আমরা দাঁড়াবো কোথায় বলতে পারো? ক্ষিতিশ দাদার মুখের দিকে তাকিয়েছিল। দাদা কথা বলছে না দেখে ক্ষিতিশ বলল, তাছাড়া আরো কথা আছে, আমি ওকে দোকানে রাখবো না আরো কয়েকটা কারণে। কি কি কারণে তুই আমায় সব খুলে বল না। রমেশ ক্ষিতিশের চোখের দিকে তাকালো। আমি মাথার ওপর আছি যখন, অসুবিধেগুলো তো আমার কানে তুলবি। কি হয়েছে বল। ক্ষিতিশ মাথা নাড়ল। বলা বলির আর আছে কি? কেন রাখতে চাইছি না ওকে দোকানে তা আমিও যেমন জানি, তুমিও জানো। তা বদনাম উঠলে আমার নামেই আগে উঠবে। তুমি অনেকদিন বিয়ে থা করে সংসারী হয়েছ, আমি একটা ব্যাচেলার। আরে ধ্যাত, ওসব বাজে কথা কে বলে? বদনামের আছে কি? এই তো একরত্তি মেয়ে, এখনো ফ্রক ছেড়ে কাপড় ধরেনি। ওই ধরালেই ধরে। ক্ষিতিশ দেওয়ালের দিকে চোখ ফেরালো। আমাদের মা জেঠিমাদের তো শুনেছি 10-11 বছরে পা দিতেই বিয়ে হয়েছিল। তা হয়েছিল যেদিন সেদিন হয়েছিল। 2টো যুদ্ধের পর দেশের হাওয়া পাল্টে গেছে। রমেশ এবার শিবনাথের দিকে তাকিয়ে বলল, আমাদের শাস্ত্রের বিধান ছিল 8ম বয়সে গৌরীদান। কি বলেন মশাই? ওর বয়সে আমাদের মা মাসিদের গর্বে আমরা যে এসেই গেছি, এখন আর সেসব নিয়ে দুশ্চিন্তা করলে চলবে কেন? কথা শেষ করে রমেশ হাসল। শিবনাথ কথা বলল না। লক্ষ্য করল বেবির কর্ণমূল লাল না হলেও ঘরের মেঝে থেকে আর চোখ তুলছে না। চোখের জল শুকিয়ে গেছে, যেন আবহাওয়া একটু তরল হয়েছে। নরম নিচু গলায় ক্ষিতিশ বলল, আমি বলে রাখলাম, শেষটায় না তুমি একদিন আমায় দোষ দাও মাগনা চা চিনি খাওয়াচ্ছি। আরে না, ও তো দোকানে রীতিমতো কাজই করছে, এমনি কি আর। তবে হ্যাঁ, দেখো মেয়ে, চুরি টুরি আমি বরদাস্ত করব না, আবার বলে দিচ্ছি।
আর একদিন চুরি করেছ শুনতে কি দেখতে পেলে আমি কুকুরের মতো লাথি মেরে দোকান থেকে তাড়িয়ে দেব। রমেশ বেবির দিকে চোখ বড় করে তাকিয়ে কথা বলছিল। বেবি ঘাড় কাত করে উপদেশ শুনল। যাও, ভালো করে 2 কাপ চা করে নিয়ে এসো। আপনি কি আর একটু? না না, আমাকে একটু বেরোতে হবে কাজে, শিবনাথ এই ফাঁকে বলে ফেলল। আচ্ছা। রমেশও আর পিড়াপিড়ি করল না, হেসে ঘাড় কাত করে বলল, মোটের ওপর আপনি একবার ওদের সঙ্গে? হ্যাঁ, আমি পারিজাত বাবুদের সঙ্গে শিগগিরই দেখা করব, বলে শিবনাথ দ্রুত ব্যস্ত পায়ে দোকান থেকে বেরিয়ে এসে নিজের সম্পর্কে যত না চিন্তা করল, লোকটি সম্পর্কে ভাবল অনেক বেশি। ব্যবসায়ী মানুষ, লেখাপড়ার ধার ধারে কম, মনের পালিশ সেজন্যেই বিশেষ নেই। কিন্তু তা হলেও রমেশ খারাপ লোক শিবনাথের মনে হল না। দরকার হলে সে লোকের উপকারই করে, লোকের সম্পর্কে অনেকের চেয়ে বেশি সজাগ। কদিনের আলাপে শিবনাথ এটা টের পেয়েছে, এবং এটা আজকের দিনে কম কথা কি। তৃতীয় ব্যক্তি শিবনাথ দোকান থেকে বেরিয়ে যেতে ক্ষিতীশ হাত নেড়ে ফিসফিস করে বেবির ওপর রাগ হওয়ার আসল কারণটা দাদার কাছে প্রকাশ করল। শুনে রমেশ একটু সময় গুম মেরে থেকে পরে বেবিকে ডাকল। ক্ষিতীশ হাত বাড়িয়ে চাটা তুলে দাদাকে একটা দিয়ে এবং নিজে একটা বাটি রেখে রুক্ষ গলায় বলল, পই পই করে হারামজাদিকে আমি বারণ করে দিয়েছি, কখনো আমাদের নাম বলবি না। এটা অবশ্য খোরাকির চাল, আমাকে যত না বেশি পাবে দাদার ক্ষতি হবে অনেক বেশি। চায়ে চুমুক দিয়ে ক্ষিতীশ দাদার দিকে তাকায়। পুলিশ কোনখানটায় তোকে ধরেছিল? রেল লাইনের ধারে। বেবি সভয়ে রমেশের দিকে তাকালো। ক্ষিতীশ বলল, শালারা এক আধের চালও এখন নিতে দিচ্ছে না, ভয়ানক কড়াকড়ি শুরু করেছে। রমেশ কথা বলল না, যেন কি ভাবছে। ক্ষিতীশ বলল, সেজন্যেই আমি নিজে না গিয়ে ওকে পাঠালুম। ভাবছিলাম আজ সারদা পেট্রোল দিতে আসবে। সারদা বুঝি মেয়ে ছেলের চাল আটকায় না? রমেশ ঈষৎ হাসল। তা না। ক্ষিতীশ আর চোখে একবার বেবির দিকে চেয়ে বলল, সারদা তো আমার বন্ধু, সেজন্যেই ওকে অতটা ভয় নেই। তাছাড়া খোরাকির চাল দেখলে কোনো প্রশ্নই করত না, লোকটা ভালো। কে আজ ডিউটিতে ছিল? রমেশ প্রশ্ন করল। সেই যে রোগা মতন লোকটা, আমি নাম জানি না। তুই কোথায় লুকিয়েছিলি? পুলের ধারে শেওড়া গাছটার আড়ালে। ক্ষিতীশ বাকি চাটুকু শেষ করল। রমেশ চা শেষ করে বাটিটা নামিয়ে টেবিলে রাখল। তারপর বেবির দিকে তাকিয়ে বলল, তোকে পেট্রোলম্যানটা কি জিজ্ঞেস করেছিল? বলল, কোথায় থাকিস তুই? কি বললি? বেবি মাটির দিকে তাকিয়ে চুপ করে রইল। ক্ষিতীশ হুঙ্কার ছেড়ে বলল, বললাম তো ও আমাদের ফাঁসাবে, সেই মতলবে আছে, না হলে হুট করে দোকানের নাম বলে দেয়। কেন, ওর কি ঘর নেই? বস্তি বাড়িতে ওরাও তো একটা ঘর নিয়ে আছে। খোরাকির চাল নিয়ে যাচ্ছে বললে ল্যাটা চুকে যেত না। বলল কি না ক্ষিতীশদার চাল, আমি ক্ষিতীশদার দোকানে থাকি। মূর্খ। দাঁতে দাঁত চেপে রমেশ রাগ প্রকাশ করল। শুধু কি তাই? যেন রাগের মাথায় ক্ষিতীশ আর একবার বেবির চুলের মুঠি ধরতে গেল। রমেশ হাত তুলে বারণ করল। আলাপটা যে শুধু চাল নিয়ে হয়েছিল আমার মনে হয় না। গাছের আড়ালে আমি দাঁড়িয়ে তো লক্ষ্য করলাম, রীতিমতো হাসাহাসি করছিল ও পুলিশটার সঙ্গে, যেন কত পীড়িত। ক্ষিতীশের দিকে তাকিয়ে রমেশ বেবির চেহারা লক্ষ্য করছিল। কেমন, খুব হাসাহাসি হচ্ছিল পুলিশের সঙ্গে? বেবি চোখ না তুলে শুধু মাথা নাড়ল। আমি হাড় ভেঙে দেব যদি বাইরের লোকের সঙ্গে বেয়াদবি করতে দেখি বা শুনি, বলে রমেশ ঘাড় ঘুরিয়ে ক্ষিতীশকে বলল, শালাদের ওই কর্ম, ডিউটি আর কি, মেয়ে ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করা। পরশু ও পাড়ার সনাতন একটা পেট্রোলম্যানের নাকের তলা দিয়ে 2 মণ পার করলে, কিচ্ছু বললে না। হরিহর এসে আমায় বললে ঘটনাটা। কারণ? খুব সহজ। রমেশ দাঁত বার করে হাসল। পিছনেই 5-10 চাল নিয়ে 2 অল্প বয়সের বউ আসছিল, হারামজাদার চোখ ছিল সেখানে। ক্ষিতীশ হাসল না, কটমট করে আবার একটু সময় বেবির দিকে তাকিয়ে থেকে পরে দাদার দিকে চোখ ফেরালো।
রমেশ হাসিটা নিভিয়ে দিয়ে গম্ভীর গলায় বেবিকে বলল, যাকগে, ওদের সঙ্গে হাসাহাসি, বেশি কথা বলা একদম চলবে না। পেট্রোলম্যান আসছে দেখলে অন্য রাস্তায় ঘুরে যেতে হবে। তা 1 সের সঙ্গে থাকুক কি 10 সের, মোটের ওপর। ভালো করে কে গুপ্তর মেয়েকে বলে দাও দাদা, ভালো করে বলে দাও। ক্ষিতীশ চায়ের বাটি হাতে নিয়ে পর্দার ওপারে সরে গিয়ে গজগজ করতে লাগলো। আমার কথাবার্তা তো লবাবের মেয়ের কাছে পেচ্ছাপ, গ্রাহ্যই করে না আজকাল। তা না করুক, দুঃখ নেই, ভয় তোমাকে নিয়ে দাদা, তোমার জন্যে ভাবনা। না হলে পুলিশ কনস্টেবলের সঙ্গে পীড়িত করতে, এক কথার জায়গায় 100টা কথা বলতে আপত্তি করার ছিল কি? কিন্তু বলতে গিয়ে গাছে মাছে জড়িয়ে কি না কি বলে আসেন উনি, সেই ভয় সারা হয়ে যাচ্ছি। গন্ধ পেয়ে ঠিক একদিন এখানে এসে উঠবে, আমি বলে রাখলাম। বলে ক্ষিতীশ একটু থামল। জল পড়ার শব্দ শোনা গেল, যেন কি ধোয়া হচ্ছে। একটু পর আবার তার গলা শোনা যায়, তা আসে আসুক, আমার কি, দোকানও আমার নামে না, আর সেই কারবারের আমি কিচ্ছু নই। আমি ঠিক করেছি ডিগবয় চলে যাব মামার কাছে, সেখানে তেল কলে লোক নিচ্ছে, চিঠি পেলাম। মামার চিঠি বুঝি তুমি দেখনি? এখান থেকে কি শেষটায় জেলখানায় যাব? আমি পারবো না। গুপ্তর মেয়েকে নিয়ে তুমি দোকান চালাও। মামা সুবিধে করে না দেয়, আমি বাটা কোম্পানিতে ঢুকবো, সেখানেও লোক নিচ্ছে। তুই চুপ কর, তুই চুপ করবি? পর্দার এপারে রমেশ রায় গর্জন করে উঠল, জেলখানা যাব? জেলে দেওয়া কি এতই সহজ? কি হয়েছে? খোরাকির চালও তো বলেই এসেছে, ব্যাস ফুরিয়ে গেল। গন্ধ গন্ধ পাওয়া এতই সহজ? রমেশ নাক দিয়ে একটা অদ্ভুত শব্দ বার করল, বলে কিনা হাতি ঘোড়া গেল তল, পাঁঠা বলে কত জল। লেঠেল পেট্রোলম্যান এসে হদিশ পাবে রায়ের কারবারের, রেখে দে। রজ্জু দেখে সর্প ভয়, তোর হয়েছে সেই অবস্থা। কিছুক্ষণ চুপ করে থেকে রমেশ বলল, আর কথায় কথায় ডিগবয়ের মামার কাছে চলে যাব বলিস? চাকরিতে ঢুকেই দেখ না কত রস সেখানে। কুত্তার জীবন, বুঝলি ক্ষিতীশ? শেয়াল কুত্তার মতো দেখে ওপরওয়ালারা কর্মচারীদের, তোকে আমি কতদিন বোঝাবো? তা কি জানি না, ব্যবসা বাণিজ্যে আমারও শখ কম নেই। ক্ষিতীশের গলা, তা তুমি একবার লবাবের বেটিকে বলে দাও যেন একটু বুঝে সুঝে চলেন। এর ওর তার সঙ্গে 1000 রকমের কথাবার্তা বলা আমি পছন্দ করি না। লাইন মতো যদি চলতে পারে এখানে থাকুক, না পারে চলে যাক, কাজ নেই আমার চা বানিয়ে। তা চলবে চলবে, চঞ্চল স্বভাবটি এখনো কাটেনি, ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রমেশের গলা হঠাৎ মোলায়েম হয়ে গেল। পর্দার ওপার থেকে ক্ষিতীশ শুনল দাদার গলা, বুঝল বেবির সঙ্গে কথা বলছে। এমন উস্কো খুস্কো হয়ে থাকিস কেন? চুলে একটু তেল টেল দিতে পারিস না? ইস দেখো, হাঁটুর কাছে কত ময়লা লেগে আছে। চান করার সময় গামছা দিয়ে ভালো করে রগড়ালে তো পারিস। গামছা থাকলে তো। পর্দার ওপারে ক্ষিতীশ বলল। রমেশ কথা বলল না। বেবির ভয়ের ভাবটা কেটে গেছে, চেহারা এখন অনেকটা স্বাভাবিক, এবং এক দৃষ্টে রমেশ রায় তার হাঁটু দেখছে সেটা টের পেয়ে যেন তাড়াতাড়ি মেঝে বসে পড়ে ফ্রকটাকে 2 পায়ের ওপর টেনে দিতে চেষ্টা করল। বস্তিতে এসে ঠাঁই নিয়েছে, চাল চলনও হয়েছে এখন সেরকম। পর্দার ওপার থেকে ক্ষিতীশ বলল, তেল সাবান গামছায় তো আর লাখ টাকা খরচ নেই, আমি দিতেও চেয়েছিলাম, ওর মা নিষেধ করেছে এসব নিতে। কেন? এপার থেকে রমেশ প্রশ্ন করল। বেবি মাথা নিচু করে শুনছে, কিছু বলছে না। জানাজানি হয়ে গেলে নাকি বাড়িতে পাড়ায় নানান রকম কথা উঠবে। কেন? কে গুপ্তের ফ্যামিলি তো খুব ফরওয়ার্ড বলে জানতাম, সাহেবি চালে সারা জীবন কাটিয়ে এলো। রমেশের চোখ গোল হয়ে গেল। তাহলে হবে কি? ক্ষিতীশ বলল, যখন ছিল তখন ছিল, এখন আর সেই ঠাট ঠমক নেই। পয়সার জোর গেছে, একটু এদিক সেদিক হলে বাকি 11টা ঘর হাসাহাসি করবে। বটে, যত দোষ তেল সাবানের বেলায়। রমেশ হাসতে চেষ্টা করেও হাসল না, বরং একটু রাগের সুরে বলল, মেয়েকে পাঠিয়ে চা চিনি কয়লা কেরোসিন নিতে সুপ্রভা দেবীর বুঝি লাজ নেই? নাকি লোকে তখন মুখ বুজে থাকে? ক্ষিতীশের গলা আর শোনা গেল না। মেঝের ওপর নখের আঁচড় কেটে বেবি একটা পাখি আঁকতে চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে পরে রমেশ একটা নিঃশ্বাস ছাড়ল। বুদ্ধির দোষ, বোঝবার ভুল,
পারিজাতের খোঁয়ারে যে এসে মাথা গলাচ্ছে তারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ হয়েছে বেশি বলাইয়ের। না হলে শীতের দুপুরে আইসক্রিমের গাড়ি নিয়ে বেরোবে কেন? তাও কি আর 3 চাকার সাইকেলে বসানো ম্যাগনোলিয়া না হ্যাপি বয়ের সুন্দর রং করা ছিমছাম বাক্স? সেসব এখানে চলে না। ম্যাগনোলিয়া, হ্যাপি বয়, জলি চ্যাপ, সুইট বেবি যারা খায় তারা শহরের বুকে থাকে। তাদের গায়ে ঝকমকে জামা কাপড়, সারাক্ষণ মুখে হাসি লেগে থাকে। কথায় কথায় টুপটাপ সিকিদুয়ানি ফেলে দিয়ে শীতের দুপুরেও একটার জায়গায় 3টে করে জলি চ্যাপ খায় সেখানে ছেলেমেয়েরা। এ তল্লাটে অন্য মানুষেরা থাকে। বলায়ের ভালো জানা আছে, তাই 1 পয়সার জিনিস সে বেছে নিয়েছে। যেমন জোলো হলদেটে রং কাঠের বাক্সটার, তেমনি বাক্সের ভিতরের জিনিসের রং যেন খালের ঘোলাটে জল জমিয়ে তৈরি করা। হয়তো 1 ফোঁটা মোষের দুধ থাকবে, স্যাকারিন দিয়ে মিষ্টি করা। তা যত সস্তাই হোক, খেতে মিষ্টি না লাগলে, একটু দুধের তার না পেলে 1 পয়সাই বা খরচ করতে যাবে কেন বস্তির ছেলেমেয়েরা? কিন্তু বেলা 12টা থেকে ঘুরছে বলাই, 4-6টাও বিক্রি করতে পারিনি। হাত দিয়ে ঠেলতে হয় বাক্সটা। 2টো মাত্র রবারের চাকার ওপর বসানো। হাতল ছেড়ে দিলে বাক্সটা সামনের দিকে ঝুঁকে পড়ে। সুতরাং গাড়ি সোজা রেখে ক্রমাগত হাঁটার হাঙ্গামাও কম না। শীতের রোদেও সে ঘামছিল। হিউজ রোড পিলখানার ওধার থেকে সে ঠেলতে ঠেলতে আসছে। হাতে ফোসকা পড়ে গেছে বলাইয়ের। খোয়া বসানো রাস্তা, পিচ উঠে গিয়ে পাথরের খোয়াগুলো শিং ও মাথা উঁচিয়ে গাড়ির চাকা ঠুকতে উঠে পড়ে লেগেছে। কর্পোরেশনের কাজের বাপান্ত করে বলাই বড় রাস্তা ছেড়ে দিয়ে গলিতে ঢোকে। টিনের বেড়া ঘেরা বস্তি না, মাটির বেড়া ঘেরা ঘর। ঘরগুলোর চেহারা দেখে বলাই বুঝল 1 পয়সা খরচ করে ছেলে মেয়েদের আইসক্রিম কিনে খাওয়াবে বাপদাদাদের ক্ষমতা নেই এখানে। তাই আর আইসক্রিমের বাংলা ঠান্ডা মেঠাই কথাটা মোলায়েম করে না হেঁকে একরকম চুপচাপ গলি পার হয়ে চলে এলো। এই আইসক্রিম, দাঁড়াও! গলি শেষ হবার মুখে ছোট্ট ছেলেটি কোথা থেকে ছুটে এসে রাস্তার মাঝখানে দাঁড়ায়, বলাইয়ের গাড়ির সামনে। বছর 3-4 বয়স, তাহলেও সে 2 হাত তুলে বলাইয়ের গাড়ি আটকাতে চাইছে। পয়সা নিয়ে আয়। পয়সা নেই, এমনি দাও। হাসল বলাই। হেসে একটু চুপ করে থেকে পেট মোটা ছেলেটার দিকে তাকিয়ে বলল, ভাগ। কিন্তু ছেলে নাছোড়বান্দা। একটাতে কি আর তুমি গরিব হয়ে যাবে? একটা দাও আমাকে, আমার পয়সা নেই। তোর মাকে গিয়ে বল। কেন জানি বলল বলাই, বলে চারদিকে তাকালো। এই তো আমি এখানে, আমি গাছতলায় বসে আছি বাবা, আমি ওর মা। মাটির ঘর থেকে দূরে একটা নিচু জমিতে একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে স্ত্রীলোকটি। সামনে একটা কাপড়ের পুঁটুলি। প্রৌঢ়া বলাইয়ের দিকে তাকিয়ে আছে। ওর খাই খাই এখনো কমেনি বাবা, অবুঝ। তা তুমি ওকে ধাক্কা মেরে সরিয়ে দাও, কাঁদবে না। যেন পরীক্ষা করবার জন্য বলাই হ্যাঁচকা টান মেরে গাড়ির সামনে থেকে ছেলেটাকে সরিয়ে দিল। কাঁদল না ছেলেটা, দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে বলাইয়ের দিকে তাকিয়ে রইল। তারপর তাকালো গাড়িটার দিকে, যেন গাড়িটার উপর তার আক্রোশ, রাগ ও অভিমান। আইসক্রিমগুলো ওখানে কেন লুকিয়ে? বাক্সের ওপর উঠে এসে হাওয়া খাক না, 1 থাবা মেরে আমি সবগুলো কেড়ে নিয়ে ছুটে পালাই। যেন ছেলের চোখের ভাষা পড়তে পেরে আরো একটু মজা দেখতে বলাই হেঁকে উঠল, ভাগ। কিন্তু ছেলে নড়ল না। স্ত্রীলোকটি ওধার থেকে বলল, দাঁড়াও বাবা, তুমি 2 মিনিট এখানে একটু জিরিয়ে নিতে পারো, গাড়িটা গাছের গুঁড়িতে ঠেকিয়ে রাখতে পারো। বলাই তাই করল। গাড়িটা এতক্ষণ পর হাতছাড়া করতে পেরে সে একটু হাঁপ ছেড়ে বাঁচল। ফতুয়ার পকেট থেকে বিড়ি ও দেশলাই বার করল। বিড়ি ধরিয়ে চুপ করে দাঁড়িয়ে সে ছেলে, ছেলের মা আর তার হরে কৃষ্ণ মার্কা আইসক্রিমের গাড়িটা দেখতে দেখতে নিজের বরাতের কথা যেন বেশি ভাবল, তার রুজি। হঠাৎ বলাই লক্ষ্য করল কে একজন ভদ্রলোক, পথচারী অনুমানে বুঝল। লোকটি সামনে এসে দাঁড়াতে ছেলের মা উঠে দাঁড়িয়ে ভদ্রলোকের সামনে অত্যন্ত কুণ্ঠিতভাবে হাত বাড়িয়ে দিয়ে বলল, বাবা, আমায় 1 পয়সা দিন, ভিক্ষে চাইছি। একবার বলতেই ভদ্রলোক পকেট থেকে একটা ডবল পয়সা তুলে স্ত্রীলোকটির হাতে ফেলে দিলেন। ভদ্রলোক একটু দূরে সরে যেতে ছেলেটির মা বলল, দাও বাবা,
খেতে যখন চাইছে, একবেলা পেট ভরে ভাত খায় না, তা যদি 1 পয়সার আইসক্রিম খেয়ে থাকতে পারে, ভুলে থাকে খিদে, থাকুক। বলে ডবল পয়সাটা বলাইয়ের বাক্সের ওপর রাখল। স্ত্রীলোকটির চোখে জল এসে গেছে। বলাই অন্যদিকে চোখ ফিরিয়ে নিলে। তা এমনি কি আর আমি দিতে পারতাম না? পয়সা লাগবে না, নিয়ে যান। বলাই বাক্সের ডালা তুলে একটা আইসক্রিম বার করল। নে ধর। ছেলেটি হাত বাড়িয়ে আইসক্রিমের কাঠিটা ধরল। স্ত্রীলোকটি আঁচল দিয়ে চোখের জল মুছল। কটার বিক্রি হয় সারাদিন ঘুরে, আমি কি জানি না? আমার জানা আছে তোমার ওই ব্যবসা। বলাই আকাশের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে পরে চোখ নামালো। থাকতুম বাবা এখানেই, এই বস্তির একটা ঘরে দেওরকে নিয়ে ছিলাম। চোখ মোছা শেষ করে স্ত্রীলোকটি আঙুল দিয়ে একটা মাটির ঘর দেখিয়ে দিলে। বলাই পুঁটুলিটার ওপর আর একবার চোখ বুলিয়ে নিয়ে কিছু অনুমান করল। তা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? দেওর বার করে দিয়েছে, ওর ছেলেপুলে আছে, 1 হাতের রোজগার, সংসার চালাতে পারছে না, বাড়তি লোক আমরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। বিধবা। যেন এতক্ষণ পর বেশভূষার দিকে নজর পড়তে বলাই কথাটা চিন্তা করার সময় পেল। আপনার স্বামী, খোকার বাপ কোথায়? স্ত্রীলোকটি তৎক্ষণাৎ কথা না বলে আর একবার আঁচল দিয়ে চোখ মুছল। মোছা শেষ করে আকাশের দিকে তাকিয়ে বলল, স্বর্গে গেছেন। অল্প বয়সে মারা গেলেন খোকার বাবা? বলাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। স্ত্রীলোকটি মাথা নাড়ল। গাড়ি চাপা পড়েছিল। কোথায়? এর বেশি বলাই প্রশ্ন করতে পারল না, চুপ করে গেল। শহরে আইসক্রিমের গাড়ি চালাচ্ছিল, আর কিছু সুবিধে করতে না পেরে শেষটায় ওই ব্যবসা ধরেছিল। টান দিয়ে গাড়িটা গাছের গুঁড়ি থেকে আলগা করে টেনে এনে বলাই সামনের দিকে এগোতে লাগলো। ঠান্ডা মেঠাই। গলায় বেশ জোর দিয়ে মিঠে নরম সুরে সে হাঁকতে হাঁকতে গাড়ি চালায়, হাঁটে জোরে জোরে। ফিরি নিয়ে বেরিয়ে এরকম অনেক ঘটনা বলাই শুনেছে, দেখেছে। সেজন্য মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তার দিন চলে না। কিন্তু মন খারাপ হওয়ার জিনিসের যেমন দুনিয়ায় অভাব নেই, তেমনি মন খারাপ চাপা দেওয়ার সুযোগ সুবিধাই বা চারিদিকে কম ছড়িয়ে আছে কি? গাড়িটা লেভেল ক্রসিং এর ওপর একটা ধাক্কা মেরে ঠেলে তুলে দিয়ে বলাই হাতল ধরা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ডটা দেখল। শহরের জঞ্জাল নিয়ে গাড়ি ধাপার মাঠের দিকে ছুটছিল, কিন্তু হঠাৎ মাঝপথে গাড়িটা দাঁড়ালো। ইঞ্জিনের কাছে একটা টুকরি হাতে মোবারক দাঁড়িয়ে। কালিঝুলি মাখা শার্ট প্যান্টালুন পরা ড্রাইভার বেলচা নিয়ে ইঞ্জিনের পেছনে টাল করে রাখা কয়লা তুলে মোবারকের টুকরিতে ফেলতে লাগলো। টুকরি ভরে মোবারক সেটা মাথায় তুলে লাইনের উধারে নেমে গেল। ইঞ্জিন তখনও দাঁড়িয়ে, শোঁ শোঁ শব্দ হচ্ছে। কয়লার ধোঁয়ায় আকাশটা কালো হয়ে গেছে। একটু পর মোবারক টুকরিটা হাতে ঝুলিয়ে আবার লাইনের ওপর উঠে এলো। ড্রাইভার বেলচা দিয়ে কয়লা কেটে কেটে টুকরিতে ফেলতে লাগলো। মোবারক এদিক ওদিক তাকায়, কিন্তু যে লোকটি ইঞ্জিন থেকে কয়লা নামিয়ে দিচ্ছে তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। টুকরি ভরে যেতে মোবারক চলে গেল। কয়লা রেখে দিয়ে আবার ফিরে এলো। 10 বার। বলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনল 10 টুকরি কয়লা। ইঞ্জিন থেকে নামিয়ে দেওয়ার পর ড্রাইভার সাহেব সিটি দিয়ে ইঞ্জিন ছেড়ে দিলে। গুম গুম আওয়াজ তুলে ময়লার গাড়ি ধাপার মাঠের দিকে চলে গেল। জায়গাটা এখন ফাঁকা। পাশে বেগুন ক্ষেত থেকে অনেকগুলো শালিক উড়ে এসে রেল লাইনের ওপর বসে কি যেন খুঁটে খুঁটে খেতে লাগলো। যেন জঞ্জাল ভর্তি গাড়িগুলোর থেকে হাওয়ায় কি সব খাদ্য নিচে উড়ে পড়েছে। বলাই গামছা দিয়ে কপাল মুছে আবার তার আইসক্রিমের গাড়ি ঠেলতে লাগলো। লাইনের ওপারে যেতে মোবারকের সঙ্গে দেখা হয়ে গেল। মোবারক ঠোঁট টিপে হাসে। 10 টুকরি সরানো হলো বুঝি? মোবারক আর একবার এদিক ওদিক তাকিয়ে এবার শব্দ করে হাসল। আমার কি, ওরা যদি গায়ে পড়ে দিতে আসে আমি নেব না কেন? চুরি না করলে চলবে কেন? মোবারক আস্তে কথা না বলে বেশ বড় গলায় বলল। ক টাকা মাইনে দেয় শশী ড্রাইভারকে সে খবরটা রাখিস? যা পায় খেতে পড়তে কাবার। বড় সংসার ওর, 5টা বাচ্চা। মেয়েটা তো দেখ দেখ করে বড় হয়ে গেল। মেয়ের বিয়ের ভাবনা হয়েছে শশীর। বাড়তি রোজগার না থাকলে, কটা টাকা হাতে না জমলে বিয়ে দিতে পারবে না বলে শশী।
তা কর্পোরেশনের বাবুরা টের পায় না, কয়লার হিসাব রাখে না? মোবারক আরো জোরে হাসল। বাবুদের না খাইয়ে কি শশী খায়? গুদামবাবুর সঙ্গে বন্দোবস্ত আছে। গুদামবাবুর ওপর তো বাবু আছে, তারা দেখে না? বলাই একটু অবাক। তারাও খায়। মোবারক মাথা নাড়ে আর হাসে। বুঝলি বলাই, সেখানে কলমের চুরি, চালাকি চুরি। তা ওরা তো মোটা মাইনে পায়, চুরি করার দরকার কি? চুরি করার দরকার রাজা বাদশারও থাকে। মোটা মাইনেওয়ালাদের মোটা খরচ আছে যে। একটু চুপ করে থেকে মোবারক বলল, তা গত সন দুজন বাবুর চাকরি গেছে এই করে। কাগজে হিসেবটা দেখবার সময় কেমন গোলমাল করে ফেলল, ধরা পড়ে গেল। বলাই কথা বলল না। নে বিড়ি খা, এখন আইসক্রিম ধরলি নাকি? মোবারকের হাত থেকে বিড়ি তুলে নিয়ে বলাই বলল, বাজে মাল, বিক্রি নেই। মোবারক কিছু বলল না। তার কাঠকয়লার ব্যবসা, কাঁচা কাঠ পুড়িয়ে কয়লা করে। একটু দূরে ওই টালি ছাওয়া লম্বা ঘর, ঘরের সামনে জমিতে স্তূপ করে রাখা কাঁচা কাঠ, আর একদিকে টাল দিয়ে রাখা চারকোল। কাঠ পোড়াবার জন্য তার বিস্তর পাথুরে কয়লার দরকার। শশীর সঙ্গে বন্দোবস্ত করে সে সস্তায় এখন ভালো কয়লা পাচ্ছে। বলাই একটু সময় সেদিকে তাকিয়ে থেকে পরে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। ফলের ব্যবসাটা আর হাতে আনতে পারলি না? না। বলাই মোবারকের দিকে চেয়ে আকাশের দিকে চোখ রাখল। ফলের পরে সাবান ধরলাম, বেগুন ধরলাম, একটাও সুবিধে হয়নি। আর এ তো শালা ছোট লোকের খাদ্য, তাও কিনে খাবার ক্ষমতা নেই এ তল্লাটের মানুষের। মোবারক কিছু বলল না। বলাইয়ের হলদে গাড়িটার ওপর একবার চোখ বুলিয়ে অল্প হাসল শুধু। কিছু পুঁজির জোগাড় করতে পারলে ভালো একটা কারবারে হাত দিতাম, যেন নিজের মনে বলল বলাই। কিসের কারবার? মোবারক প্রশ্ন করল না যদিও। বিড়িটা শেষ করে সে বলল, আচ্ছা চলি ভাই, বলে আর না দাঁড়িয়ে তার ঘরের দিকে চলে গেল। বলাই একটু হাসল। পুঁজির কথায় মোবারকের ভয় হয়েছে পাছে বলাই কিছু টাকা পয়সা চেয়ে বসে। কারবারি লোক, কাজী সেদিক থেকে বেজায় হুঁশিয়ার। আর এক ধাক্কায় গাড়িটা লাইন থেকে নামিয়ে বলাই এবার মাঠের রাস্তা ধরে চলতে লাগলো। কিন্তু চলতে চলতে মোবারক কি শশী ড্রাইভারের কথা ভাবল না সে, কি পেছনে ফেলে আসা রাস্তায় দাঁড়ানো সেই ছোট্ট ছেলে ও তার বিধবা মার কথা। যত সে বাড়ির দিকে এগোচ্ছে একটা মুখ কেবল চোখের সামনে ভাসছে, সন্ধ্যার দিকে আসবি একবার, সারা দিন তোকে চিন্তা করবার সময় দিলাম। যদি বাঁচতে চাস রমেশ রায়ের শেষ উপদেশ নে। ঘাড় ঘুরিয়ে বলাই দেখল সূর্য ডুবু ডুবু। গাড়িটা বনমালীর দোকানের সামনে রেখে রমেশ রায়ের শেষ পরামর্শ শুনতে বলাই তার চায়ের দোকানের দিকে এগোতে লাগলো। কিন্তু দোকানে 12 নম্বর ঘরে শিবনাথ বাবুকে বসে থাকতে দেখে বলাই ভিতরে ঢুকল না। এদিকে ওদিকে পায়চারি করে সময় কাটালো। শিবনাথ দোকান থেকে বেরিয়ে যেতে দেখল কে গুপ্তের মেয়েকে নিয়ে দাদা ও ভাই কি সব বলা বলি করছে। কিছুক্ষণ পর মেয়েটা দোকান থেকে বেরিয়ে রাস্তা ধরল, যেন ফ্রকের তলায় লুকিয়ে কি সব নিয়ে যাচ্ছে। বলাই আর সেদিকে না থেকে আস্তে আস্তে দোকানে ঢুকে রমেশের সামনে গিয়ে দাঁড়ালো। কি মাথা ঠিক করেছিস? বলাই শব্দ না করে বেঞ্চের ওপর বসল। একটা সিগারেট ধরিয়ে রমেশ প্রশ্ন করল, মন ঠিক করেছিস? যা বললাম ভেবে দেখেছিস? আর একটু সময় কি ভেবে বলাই রমেশের দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। একটা পাংশু হাসি মুখ। ভয় করছে যে, যেন বলতে চেষ্টা করেও বলাই বলতে পারল না। কিন্তু পাঁচু ভাদুরী রমেশ সম্পর্কে শিবনাথের কাছে আরো কিছু আলোক সম্পাত করল। মশাই, ওর পরামর্শ মতো কাজ করবেন না, ঘোরের লোক, আপনাকে ডুবিয়ে মারবে। শিবনাথ ঢোক গিলে চুপ করে কথাগুলি শুনল। ওর চা কাঠ ছাড়া অন্য ব্যবসা আছে। ও যে কতখানি শট পাপী তা দিনে দিনে টের পাবেন। সবুর করুন, দেখবেন। বিকেলে রায় সাহেবের পরিবারের সঙ্গে দেখা করার আগে মুখটা ভালো করে কামিয়ে নেবার মতলবে শিবনাথ সেলুনে ঢুকেছিল এবং কথায় কথায় পারিজাত ওরা কেমন লোক প্রশ্ন করার সময় শিবনাথ রমেশের কথাটা তুলল। মশাই,
চোরের সঙ্গে চোরের দোস্তি, পাঁচু বলল। ও তো ওর দলের লোককে আপনার মনিব করতে চাইছে। রমেশের বুঝি অনেক পয়সা আছে? শিবনাথ প্রশ্ন করল। প্রসঙ্গটা সে অন্যদিকে ঘোরাতে চেষ্টা করল। রাত দিন চুরি করলে পয়সা হবে না কেন? পাঁচু শিবনাথের গালে সাবান ঘষতে ঘষতে বলল, রায় সাহেব আর তার ছেলে রাত দিন চুরি করছে। ও চুরি করছে, ওরা করছে পুকুর চুরি, আর রমেশ করছে খানাডোবা। একটু থেমে থেকে পরে পাঁচু আবার বলল, যত সব চিটিংবাজ, ওদের সঙ্গে দেখা সাক্ষাতে আপনার কিছুই সুবিধে হবে না, আমি হলপ করে বলতে পারি। মদ খাই, কিন্তু মশাই সৎভাবে রোজগার করে খাই। ওরা অসৎ উপায় পয়সা কামিয়ে আপনার আমার সর্বনাশের চেষ্টা করছে। শিবনাথ আর কিছু প্রশ্ন করল না, কেবল সামনের কালো ফ্রেম বাঁধানো আরশির বুকে পাঁচুর কালো ঠোঁট কাটা মুখটা রাগে বিদ্বেষে কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে দেখতে লাগল। ঠোঁট কবে কাটা গেছে শিবনাথের এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি, এবং কোনোদিন করা হবে না, এটাও মনে মনে সে ধরে রেখেছিল। অমলটা ভাড়া দিতে পারছে না বলে ওর ওপর অত্যাচার করছে, বলাইটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, দেখেছেন তো? শিবনাথ বলাই বা অমল সম্পর্কে কোনো প্রশ্ন করল না। আপনি যেতে পারেন দেখা করতে, কিন্তু গিয়ে দেখুন সম্মানে ঘা দিয়ে ওরা কথা বলছে। এই রমেশই একদিন আপনাকে ঘা দিতে থাকবে বলে রাখলাম। আরো দুদিন মিশুন না। এক গালে সাবান মাখানো শেষ করে আর এক গাল ধরল। কতক্ষণ বসেছিলেন ওর দোকানে? ভ্রু কুঞ্চিত করে পাঁচু হঠাৎ প্রশ্ন করতে শিবনাথ চমকে উঠল। 10-15 মিনিট, চা খেতে যতক্ষণ। শিবনাথ আধ ঘন্টা সময় গোপন করল। পাঁচু বলল, আমি ওর দোকানে যাওয়া আসা করি, এটা সে পছন্দ করছে না। তার কারণ আমি তার সব বৃত্তান্ত জেনে ফেলেছি। একটু চুপ করে থেকে পাঁচু বলল, নিজের ঘা ঢাকতে পাপ লুকোতেও আমার বদনাম গিয়ে বেড়াচ্ছে। আমার নাকি ভেনারেল ডিজিজ। খুঁটটাও রাগে কাঁপছিল। শিবনাথ গাল দিয়ে তা অনুভব করল। পাঁচু বলল, পাজি বদমাইশ তুই, আমার নামে বদনাম গাইতে আসিস? আমি যা করি দেখিয়ে করি, যা খাই তার লেবার করে খাই, লোকের মাথায় বাড়ি মারি না। খুঁটটা প্রায় শিবনাথের গালে বসে গিয়েছিল। সবগুলো দাঁত বার করে ঠোঁট কাটা পাঁচু হঠাৎ হাসল। ভয়ের কিছু নেই, ও আপনার লাগবে না, আমার হাতে আপনি মরবেন না। দুটো গাল বেশ পালিশ করে কামিয়ে দিয়ে পাঁচু শিবনাথের মুখে পাউডার মাখালো, তারপর চুলটাতে চিরুনি বুলল। কিছু পুঁজি থাকে তো 2 দিন সবুর করুন, আমি ওপরের 2খানা কামরাই ভাড়া নিচ্ছি সামনের মাস থেকে। আপনি দোকান টোকান একটা কিছু খুলে দিন। এই পায়ে ধরা তোষামতি করতে যাবেন না, ক্ষতি ছাড়া লাভ নেই, আর সম্মান নেই। কাজ শেষ হয়ে গেছে। শিবনাথ উঁচু চেয়ারটা থেকে নেমে দাঁড়ালো। হঠাৎ ভিতরে এসে ঢুকল বিধু মাস্টার, এক মাথা চুল, দাড়ির জঙ্গল গালে। অসৎ এবং সৎ লোকের তফাৎটা দেখাতে পাঁচু যথার্থ লোক হাতের কাছে পেয়ে গেল। তৎক্ষণাৎ সে মাস্টারের দিকে একটা আঙুল বাড়িয়ে দিয়ে বলল, এই ধরুন না, আমাদের আর এক ভাড়াটে বিধুবাবু, একটা শিক্ষিত লোক, স্কুল মাস্টার, মান্যগণ্য ব্যক্তি। রমেশ চণ্ডালটা ওকেই কি বাগে পেলে কম অপমান করে? বলুন না মাস্টার মশাই, সেদিন 1 টাকা ধার চাওয়ার পর রমেশ আপনাকে কি সব শোনালো? ছেড়ে দাও ভাই পাঁচু, মূর্খ আর পশু সমান। আমি রমেশটাকে একটা মানুষের মধ্যেই ধরি না। ওর আবার কথা কি, কি তার মূল্য? আস্ত ছাগল। শিবনাথ তৎক্ষণাৎ কাটতে পারল না, কিন্তু চুপ করে রইল। তাদের দুজনের কথায় যোগ দেবে না ঠিক করে আর কিছু প্রশ্ন করল না। মাস্টার শিবনাথের দিকে তাকালো। মশাই, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস এর লড়াই চলছে এখন। বিদ্বান মূর্খের প্রশ্ন আজ অবান্তর। ক্লাস 3-র বিদ্যে নিয়ে ও আমাকে অপমান করবে না তো কি? চুরি চামারি করে 2 পয়সার মালিক হয়েছে এখন। একটু চুপ করে থেকে মাস্টার আবার বলল, কিন্তু করুক না অপমান পাঁচু ভায়াকে। সৎ পথে থেকে রীতিমতো ম্যানুয়াল লেবার করে ভালো রোজগার করছে, ভবিষ্যতে আরো করবে। যদি ড্রিঙ্ক করে আর না ওড়ায় তো পাঁচুও এই ক্যানাল সাউথ রোডের কাছাকাছি জায়গা কিনে বাড়ি করতে পারে।
সেই ক্ষমতা রাখে। রমেশ জায়গা কিনছে নাকি? কৌতূহল দমন করতে পারল না বলে নয়, একেবারে চুপ থাকাটা প্রতিপক্ষকে সমর্থন করার অর্থ দাঁড়াতে পারে চিন্তা করে শিবনাথ মুখ খুলল। যদিও রমেশের কাছ থেকে এ ধরনের ইঙ্গিত সে আগেই পেয়েছে। কিন্তু বিধু মাস্টার বা পাঁচু শিবনাথের প্রশ্নের উত্তর দিল না। শেখর কেউ কিছু করতে পারবে না ও। কিছুক্ষণ চিন্তা করার পর বিধু মাস্টার বলল, ওষুধের নামে জল খাইয়ে হারামজাদা 2 হাতে রোজগার করছে বেশ। কথা শেষ করে মাস্টার হাসল। অসতের শাস্তি আছে, দেখুন না আপনারা, কথায় বলে পাপ বাপকে ছাড়ে না। মাস্টার বা শিবনাথ কারোর দিকে না তাকিয়ে পাঁচু খুর বুরুষ ও নিজের হাত ধুয়ে পরিষ্কার করল। তারপর রাস্তার দিকে চোখ রেখে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। রাস্তায় বেরিয়ে দুটো কথা জানতে পেরে শিবনাথের ভয়ানক আফসোস হল এবং হাসিও পেল। মাস্টার হ্যাবসের দলের রমেশ, শেখর ডাক্তার এবং ভালো অর্থে পাঁচুকে ফেলেছে। হ্যাবনটসের দলে ফেলেছে অমলকে, বলাইকে এবং নিজেকে। বাড়িতে বাকি 6 ঘর কোন দলে পড়ে? কে গুপ্ত বেকার, সুতরাং নটসের দলে পড়ে। কিন্তু বিমল, কমলা নার্স, পৃথিবীতির বাবা ভুবনবাবু, প্রমথদের পরিবার এবং শিবনাথ। শিবনাথ আর একদিন মাস্টারকে কথাটা জিজ্ঞাসা করবে। করবে কি? লোকটার সঙ্গে বেশি কথা বলতে ইচ্ছা হয় না। ওর মুখের উৎকট পচা গন্ধটা প্রায় এসে নাকে লাগে বলে। তারপর হাসি পেল মাস্টারের গাল ভরা পুরু দাড়ির কথা ভেবে। আজ কি ও মুখটা কামাবে? সেই মতলবেই সেলুনে ঢুকল। কিন্তু শিবনাথের মনে হলো না শনিবারের আধখানা স্কুল তাড়াতাড়ি শেষ করে হন্তদন্ত হয়ে বিধু মাস্টার দাড়ি কামাবার তাগিদে পাঁচুর দোকানে এসে ঢুকেছে। বরং শিবনাথ যখন বেরিয়ে আসে তখন পাঁচুর সঙ্গে মাস্টারকে আর একটা বিষয় নিয়ে গভীর আলোচনায় ডুবে যেতে দেখেছে। ওপরের 2খানা ঘর নিয়ে পাঁচু কি করছে? দোতলায় দোকান খুলে এ তল্লাটে সুবিধে নেই। চাল ডাল কি মনোহারী দ্রব্য তো নয়, চায়ের দোকানেও সুবিধে হবে না। ভাতের হোটেল মন্দ হবে না, কিন্তু সেই হিসেবে কামরা দুটো খুবই ছোট। কাজেই পরিবার নিয়ে লোকে থাকবে, সেই হিসেবে ভাড়া দিতে বলছেন আপনি? পাঁচু মাথা নেড়ে জানিয়েছে সেই লাইনেই সে চিন্তা করছে না। 2 মাস ভাড়া ঠিক পাওয়া যাবে। তারপর আরম্ভ হবে নটখটি, হারামি ব্যবসা। তার চেয়ে পাঁচু ঘর খালি ফেলে রাখবে, কিন্তু ডেকে এনে সে ধরনের ভাড়াটে বসাবে না। তাছাড়া বড় রাস্তার ওপর ঘর, উঠতি জায়গা। এখন এসব ঘর অন্যভাবে খাটাবার সময় এসেছে। ব্যবসা বাণিজ্য করবার মতলবে কেউ যদি ভাড়া নিতে সাহস না পায়, পাঁচু গ্রাহ্য করবে না। তার অন্যরকম ইচ্ছা আছে। কি শুনি না? চোখ দুটো বড় করে মাস্টার মশাইকে পাঁচুর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। আমার কাছে তুমি ডিসক্লোজ করতে পারো পাঁচু। নীরব থেকে পাঁচু যখন সিগারেট টানছিল, বেশ একটু অধৈর্য হয়ে হাত নেড়ে মাস্টার বলছিল, গরু গাধা ঠেঙিয়ে মানুষ করবার লাইনে আমি আছি সত্য, কিন্তু তোমাদের বলবো কি ভাই, যতক্ষণই করি ততক্ষণই করি, পড়াই, জাতির ভবিষ্যৎ বংশধরদের চোখে জ্ঞানাঞ্জন শলাকা ফোটাই। কিন্তু কি হয় তাতে? কি হলো? এদেশে এই স্যাক্রিফাইসের কোনো মূল্য নেই। 16 বছর মাস্টারি করে ক টাকা মাইনে পাচ্ছি আজ? তাই বলছিলাম, ওই যখন পড়ানো তখনই, তাছাড়া অন্য সময় ঘোড়ার ডিম। আমি এ বিষয়ে চিন্তাও করি না, বরং বিজনেসের লাইনে মাথাটা একটু আধটু খোলাতে চেষ্টা করি। কিন্তু কি করে করব? আমার পুঁজি নেই। কি মশাই, আপনাকে বলিনি ছেলেটাকে দিয়ে বেগুন কপির ব্যবসা করবার কথা ছিল? মাস্টার শিবনাথের দিকে একবার চোখ ফিরিয়ে পরে আবার পাঁচুর দিকে তাকিয়েছে। মমতা সাধনার পড়াশোনা যে বেশি দিন চালাতে পারবো সেই ভরসাও পাচ্ছি না। অথচ মাথায় তো এক একটি তাল খেজুর গাছ হয়ে উঠল। আমার মনে হয় ছেলেদের চেয়ে মেয়ে সন্তানের গ্রোথ বাংলাদেশে বেশি। আপনার কি মনে হয়? আবার শিবনাথের দিকে চোখ ফিরিয়েছিল বিধু। শিবনাথ কিছু মন্তব্য করেনি। তাই এক সময় যখন চিন্তা করি মাথা গরম হয়ে যায়। যাকগে। পাঁচুর চুল কাটার যন্ত্রপাতিগুলোর ওপর চোখ বুলিয়ে মাস্টার বলছিল, ওপরের 2খানা ঘর রেখে বেশ বুদ্ধিমানের কাজ করেছো ভায়া। তাই জিজ্ঞেস করছিলাম, যদি আর কোনো ব্যবসা বা দোকান টোকান স্টার্ট দাও তো বড় ছেলেটাকে ঢুকিয়ে দিই, তোমার সঙ্গে থেকে কাজ করুক, শিখুক। কি
না, আমারও তো সম্মানবোধ নেই। কেন থাকবে? এদিনে থাকা উচিত নয়। কথায় বলে ডিগনিটি অব লেবার। কাগজে দেখছেন তো, জওহরলাল আজকাল বক্তৃতা দিতে শুরু করেই ম্যানুয়াল লেবার ম্যানুয়াল লেবার বলে চিৎকার করছেন। এটার ওপর আমারও শ্রদ্ধা আছে। দিন দিন যেমন বেকার সমস্যা বাড়ছে, কায়িক শ্রম ছাড়া আমাদের উপায় কি? তাছাড়া পয়সা রোজগার নিয়ে কথা। কি বলেন আপনি? শিবনাথ নীরব হেসে মাথা নেড়েছে। পাঁচু একটু অবাক হয়ে মাস্টারের কথা শুনছিল। ছুরি কাঁচি হাতে নিতে ছেলে রাজি হবে তো? হবে কি না হবে জানি না, কিন্তু রাজি ছিলাম। রাজি হবেন না গিন্নি? ওই তো সংসারটাকে ডোবালে আমার। পাঁচু হাসল। তবে আর একথা বলে লাভ কি? আহা! প্রবল বেগে মাথা নেড়ে মাস্টার তৎক্ষণাৎ পাঁচুকে বোঝাতে চেষ্টা করল। সেই জন্যই তো তোমায় জিজ্ঞেস করছিলাম। ছুরি কাঁচি হাতে নিতে লজ্জা করে, কিন্তু দাঁড়িপাল্লা হাতে নিতে তো লজ্জা করবে না। যদি তাতেও রাজি না থাকো তো একজনের পিঠে আমি পায়ের খড়ম ভাঙব না। তখন তোমরা দেখবে। তাই জানতে ইচ্ছে হচ্ছে, ওপরের দুখানা ঘর নিয়ে কি ধরনের ব্যবসায় হাত দেবার মতলব করছে ভায়া। এখনো পাকাপাকি কিছু ঠিক করিনি, দেখা যাক। সিগারেটের ছাই ঝেড়ে ফেলে পাঁচু হঠাৎ গম্ভীর হয়ে কি যেন চিন্তা করছিল। ঘোলাটে অপরিচ্ছন্ন চোখ তুলে মাস্টার অত্যন্ত উৎসুকভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু পাঁচু কিছুতেই আসল মতলব প্রকাশ করল না। হয়তো শিবনাথকে এখানে দেখে ইতস্তত করছে চিন্তা করে শিবনাথ দোকান থেকে বেরিয়ে পড়েছিল। আলাপের এই পর্যন্ত শুনে এসেছে সে, কিন্তু তারপর যে বিধু মাস্টার শেভ করার কথা তুলবে ভরসা করতে পারছিল না শিবনাথ। পাঁচুর দোকানের সামনের কাঁচা নর্দমা থেকে একটা ঢাউস মাছি উড়ে এসে বিধু মাস্টারের গালের পুরু গালিচার ওপর চেপে বসেছিল। তাও তখন খেয়াল ছিল না মাস্টারের। দৃশ্যটা মনে পড়ে শিবনাথ হাঁটা অবস্থায় হাসল 2-3 বার। এইসব কথা চিন্তা করে সে খালপাড়ের পিচ ঢালা ছায়ায় ঢাকা রাস্তাটায় হাঁটল কতক্ষণ। আজ শিবনাথের মন হালকা বেশি এই কারণে যে আগের 1 কাপ চায়ের দাম এবং আজকের চায়ের দাম সব সে মিটিয়ে দিয়ে এসেছে, এবং 2 দিনের দাড়ি কামানোর পয়সা। 50 টাকা হাতে তুলে দেবার পর শিবনাথ চাকরির সন্ধানে ঘোরাফেরা করতে বেরোচ্ছে বলে 2 টাকা স্ত্রীর কাছ থেকে চেয়ে নিয়েছিল। শহরে একবার যাবে কিনা ভাবছিল শিবনাথ। শিবনাথের ইচ্ছা করছিল না। ইচ্ছা হচ্ছিল তার খালের বুকের খেলনার টুকরোর মতো নীলচে ঢেউগুলো ভেঙে কাঠ বোঝাই খড় বোঝাই 2 বিশালাকৃতি নৌকার গড়িমসি করে শহরের দিকে এগোতে থাকা দৃশ্য দেখে। কিন্তু দাঁড়িয়ে দেখা হলো না তার। ঘ্যাচাং করে কালো রঙের বড় একটা গাড়ি তার প্রায় শরীর ঘেঁষে দাঁড়ালো। গাড়ি থেকে বেরিয়ে এলো গোলাপের কুড়ির মতো ফুটফুটে অনেকগুলো ছেলে মেয়ে। বলতে গেলে প্রায় একসঙ্গে এতগুলো শিশু প্রকাশিত হওয়ার প্রচ্ছন্ন বেদনা সহ্য করার পর বাংলাদেশের একটি মেয়ে এমন জীবন্ত সুন্দর থাকে কি করে, সেদিন চিন্তা করল শিবনাথ। পারিজাতের স্ত্রী পারিজাতের পাশে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে জলের ধারে পাঠিয়ে দিয়ে কাঠ ও খড়ের বৃত্তান্ত শুনে উৎসাহে বৈশাখী চাঁপার অগ্নিময় বিভা নিয়ে জ্বলছিল মেয়েটি। পরন্ত রোদের আভায় টলমল করছিল দেহের যৌবন। তার চেয়ে ক্ষীণকায় পারিজাত, কিন্তু প্রফুল্ল। শিবনাথের কানের গোড়ায় 1-2 সাদা চুল হয়ে গেছে, পারিজাতের তাও না। অত্যন্ত কচি, অপরন্ত সজীবতা প্রতিটি চুলে। খুব কাছাকাছি দাঁড়িয়েছিল শিবনাথ। এক সময় সংকোচে একটু সরে দাঁড়ালো। শিবনাথের মনে হলো যেন বৃষ্টি ধোয়া সদ্য ফোটা কদম ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছিল তার চারপাশে। মনিব ও মনিব পত্নীকে দেখে নৌকার মাঝিরা চিনল। স্ফীতকায় নৌকা 2 দাঁড়িয়ে পড়েছিল খালের মাঝখানে। তারপর নৌকো আবার চলতে লাগলো। শিশুরা জল ছুঁড়ে কলরব করতে করতে ফিরে এলো। পারিজাত গিন্নি যেন এতক্ষণ পর ক্লান্ত হয়ে বলছিলেন, চলো চলো, আর পারি না। এদের নিয়ে কি একটু সময় একা থাকা যায়? আমার সব সুখ দস্যির দল কেড়ে নিয়েছে। চলে চলো গাড়ির গর্তে, তারপর গিয়ে ঢুকবো তোমার হোটেলখানায়। আমি বলছি এখনই ওদের পাঠিয়ে দাও একটা কনভেন্টে। আমি দিন কতক হাড় জুড়িয়ে বাঁচি, এরাও মানুষ হোক। পারিজাত হেসে গিন্নির ক্লান্তি উড়িয়ে দিতে চেষ্টা করল। একটা ডজ গাড়ি কেনা হচ্ছে কাল পরশু, আর ভাবনা নেই। কাউকে সঙ্গে দিয়ে এখন থেকে ওদের বড় গাড়িতে বিকেলে বেড়াতে পাঠাতে পারবে। ছোটটাকে নিয়ে বেরোবো তুমি আর আমি।
যতক্ষণ ইচ্ছা দুজনে একলা থাকতে পারবো। মা ঘাড় ঘুরিয়ে দস্যুদের গাড়ির ভেতর ভব্য হয়ে বসা পরীক্ষা করছিলেন, তাই শিবনাথ স্বামীর সান্ত্বনার প্রতিক্রিয়ার ছায়াটা তার মুখে দেখতে পেল না। গাড়িটা চলে যাওয়ারও অনেকক্ষণ পর শিবনাথ গাছতলায় দাঁড়িয়েছিল। একটা মোষের গাড়ি যাচ্ছে তার গা ঘেঁষে। শিবনাথ আর দাঁড়িয়ে না থেকে হাঁটতে লাগল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 10ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।